আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করছি। আজকের পাঠদানের বিষয় বস্তুর উপর তাপের প্রভাব। আমরা আজ কঠিন পদার্থের আয়তন প্রসারণ সহগের সাথে দৈর্ঘ্য প্রসারণ সহগের সম্পর্ক কি এটা দেখব, এবং পরম শূন্য তাপমাত্রা কি সেটা সম্পর্কে আলোচনা করব। দেখো, আমাদের প্রথম আলোচনার বিষয়বস্তু হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আমরা আয়তন প্রসারণ সহগকে গামা দিয়ে প্রকাশ করি, কেমন? আর গামা সমান ডেল্টা ভি ভাগ ভি অন ডেল্টা থিটা। এই সম্পর্কটা তোমরা আগে থেকে জানো, ঠিক না? যেহেতু এই সম্পর্কটা তোমরা আগে থেকেই জানো, আমরা এই সম্পর্ক থেকে কিভাবে বিশ্লেষণ করব সেটা একটু খেয়াল করো। আমরা একটু আর গুণন করেছি, ডেল্টা ভি সমান গামা ভি অন ডেল্টা থিটা। গতদিন আমরা ক্ষেত্র প্রসারণ সহগ এবং এই ক্ষেত্র প্রসারণ সহগের সূত্র বিশ্লেষণের মাধ্যমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে বিটা সমান 2 আলফা। তোমাদের মনে আছে নিশ্চয়? আমরা আজ যেটা করতে চাই সেটা হচ্ছে আমরা গামা সমান যে 3 আলফা হয় সেটার বিশ্লেষণে চলে যাচ্ছি। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই সমীকরণটা আমরা জানি, এটাকে আমরা লিখতে পারি ডেল্টা ভি, মানে আয়তনের পরিবর্তন। এই আয়তনের পরিবর্তনটাকে আমরা লিখতে পারি ভি টু মাইনাস ভি ওয়ান। গামা, এই ভি ওয়ানটা হচ্ছে আদি আয়তন। আমরা কিন্তু বিগত ক্লাসে এটা করেছিলাম, তোমরা হয়তো জানো। ডেল্টা থিটার জায়গায় আমরা লিখতে পারি কত? থিটা টু মাইনাস থিটা ওয়ান, বা টি টু মাইনাস টি ওয়ানও লিখতে পারি। বড় হাতে টি টু মাইনাস টি ওয়ান, অর্থাৎ তাপমাত্রার পার্থক্য সেলসিয়াস স্কেলেও যা, কেলভিন স্কেলেও তাই, এই হিসাবে। এখন এখান থেকে আমরা লিখতে পারি ভি টু সমান ভি ওয়ান প্লাস গামা ভি ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। এই সমীকরণটা তোমরা সবাই কি বোঝো কিনা? না বুঝলে আমাকে একটু জানাও। তোমরা এই সমীকরণ সম্পর্কে আগে থেকে অবগত, আমরা এর পর থেকে আলোচনায় ফিরে আসছি। ভি টু সমান ভি ওয়ান প্লাস গামা ইন্টু ভি ওয়ান থিটা টু মাইনাস থিটা ওয়ান। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে একটা বস্তু নিতে চাই, ঘন আকৃতির বস্তু। এই বস্তুটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। আমরা মনে করলাম বস্তুটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ ওয়াই এবং উচ্চতা হচ্ছে এইচ। কাজে এর যে আগে যে আয়তনটা ছিল সেই আয়তনটাকে আমরা ভি ওয়ান দ্বারা প্রকাশ করতে পারি। এটাকে এক্স ওয়াই এইচ দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে, যদি আমরা এটার তাপ দেই, অর্থাৎ তাপমাত্রা যদি বৃদ্ধি করি, তাহলে এর আয়তনটা বৃদ্ধি পাবে, এবং আয়তনটা বৃদ্ধি পেয়ে যে নতুন আয়তনটা আমরা পাবো, খেয়াল করো, সে নতুন আয়তনটা অনেকটা এইরকম হবে। যদি তোমরা একটু মনোযোগ দাও, আমরা এখান থেকে একটা নতুন আয়তন পেয়ে যাব, অর্থাৎ বস্তুটা আয়তনে একটু প্রসারিত হবে। যেহেতু আয়তনে একটু প্রসারিত হবে, সব দিকে প্রসারিত হবে, দৈর্ঘ্য বরাবরও প্রসারিত হবে, প্রস্থ বরাবরও প্রসারিত হবে, এবং উচ্চতা বরাবরও কিন্তু প্রসারিত হবে। আলটিমেটলি এর আয়তনটা একটু বেড়ে যাবে, এটা হচ্ছে মূল বিষয়। তার মানে বস্তুটা একটু সাইজে বড় হবে। এখন এর যে চূড়ান্ত আয়তন সেটাকে আমরা ভি2 দিয়ে প্রকাশ করছি, আর আয়তনের যে পরিবর্তন যাকে আমরা ডেল্টা ভি বলেছি, এটাকে ভি2 মাইনাস ভি ওয়ান দিয়ে প্রকাশ করতে চাই। এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আয়তনটা একটু বৃদ্ধি পেল, হ্যাঁ, আমাদের মনে করতে হবে, আমরা প্রথমে বলেছি যে মনে করো যে এটা একটা ঘন আকৃতির বস্তু, কেমন? যার দৈর্ঘ্য প্রস্থ কিউব আর কি,
সহজ কথা আমরা বলি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান আমরা ধরে নিয়েছি, কাজেই দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা। তাহলে দৈর্ঘ্যকেও আমরা যদি এক্স দিয়ে প্রকাশ করি, আচ্ছা দৈর্ঘ্য সমান প্রস্থ সমান যেহেতু উচ্চতা, দৈর্ঘ্যকেও এক্স, প্রস্থকেও এক্স, আর উচ্চতাকেও আমরা এক্স দিয়ে প্রকাশ করলে আমরা এটা পাবো এক্স কিউব। আমরা যদি দৈর্ঘ্যটাকে এক্স এর পরিবর্তে কত ধরতাম, এল, প্রস্থকেও যদি আমরা কি ধরতাম, এল, এবং উচ্চতা সেটাকেও যদি এল ধরতাম, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে যদি এল ধরে নিতাম, তাহলে কি হতো, তাহলে আমরা এই আয়তনটাকে লিখতে পারতাম কি, এল কিউব, ঠিক কিনা? আর যদি আমরা আদি দৈর্ঘ্যকে এল ওয়ান, এল ওয়ান, এল ওয়ান ধরে নিতাম, তাহলে আমরা লিখতাম এল ওয়ান কিউব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে যদি ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমি এল ধরি, এল ওয়ান আদি দৈর্ঘ্য, আর বৃদ্ধি পাওয়ার পর চূড়ান্ত দৈর্ঘ্য হচ্ছে এল টু, তাহলে আমরা আদি আয়তনটা হতো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সমান এক্স গুণ এক্স গুণ এক্স, এক্স এর পরিবর্তে আমরা লিখতে পাচ্ছি তিনটা এক্স কিউব, তিনটা এক্স কিউব না একটা এক্স কিউব আর কি, অর্থাৎ এক্স গুণ এক্স গুণ এক্স সমান এক্স কিউব। আর এক্স কে যদি এল ওয়ান দিয়ে প্রকাশ করি, তাহলে আমরা এটাকে লিখতে পারি এল ওয়ান কিউব। তার মানে সহজ কথা আমরা বলতে পারি এই বস্তুটার যে আদি আয়তন সেটা হচ্ছে এল ওয়ান কিউবের সমান। চূড়ান্ত ভাবে আমরা এটা চিন্তা করতে পারি কিনা। এখন প্রশ্ন হচ্ছে যে এই দৈর্ঘ্য আমরা যদি আয়তনটা বৃদ্ধি করি, অর্থাৎ আমরা যদি চূড়ান্ত দৈর্ঘ্যটাকে এল টু দিয়ে প্রকাশ করি, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি তোমাদের, চূড়ান্ত দৈর্ঘ্য এল টু, চূড়ান্ত প্রস্থ যেহেতু দৈর্ঘ্য বরাবর যতটুকু বৃদ্ধি পাবে প্রস্থ বরাবরও তো ততটুকুই বৃদ্ধি পাবে, উচ্চতা বরাবরও তো ঠিক ততটুকুই বৃদ্ধি পাবে। আমরা দৈর্ঘ্য বরাবর এখন নতুন দৈর্ঘ্য তাপমাত্রা বৃদ্ধি করার ফলে, কেমন, আগে তাপমাত্রা ছিল থিটা ওয়ান, এখন তাপমাত্রা হয়েছে থিটা টু, তাপমাত্রা যে বৃদ্ধি পেয়েছে ডেল্টা থিটা, এটাকে আমরা থিটা টু মাইনাস থিটা ওয়ান দিয়ে প্রকাশ করতে পারি। এই তাপমাত্রার বৃদ্ধি ফলে তার দৈর্ঘ্য আগে ছিল এল ওয়ান, এটা বৃদ্ধি পেয়ে হয়েছে এল টু, প্রস্থ ছিল হচ্ছে এল ওয়ান, এখন সেটা হয়েছে এল টু, উচ্চতা ছিল এল ওয়ান, সেটা হয়েছে এল টু। যেহেতু সব দিকে দৈর্ঘ্য আগে সমান ছিল, কাজে দৈর্ঘ্য সব দিকে একই পরিমাণ বৃদ্ধি পাবে, ফলে সব দিকের দৈর্ঘ্য এখন হয়ে যাবে এল টু। তাহলে আমরা এখন বলতে পারি এর চূড়ান্ত আয়তন ভি টু সমান, আমরা কি লিখতে পারি, এল টু গুণ এল টু গুণ এল টু, তার মানে আমরা এখান থেকে লিখতে পারি এল টু কিউব। তাহলে চূড়ান্ত আয়তন ভি টু সমান এল টু কিউব, তার মানে আমরা এই যে ভি টু, এখানে ভি টুই লিখেছি, আর এই ভি টু সমান লিখতে পাচ্ছি আমরা এল টু কিউব। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু জানাও। এইটুকু বুঝতে অক্ষম কে? যা হোক, আমরা এখন অপর পেজে চলে যাচ্ছি, না হলে আমাদের এই পেজে কিন্তু আমরা এখানে ধরাতে পারবো না। তার আগে আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। আলফা সমান সূত্র ছিল ডেল্টা এল ভাগ এল ওয়ান ডেল্টা থিটা, ঠিক কিনা? আসলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা বলবো। তাহলে 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থ আমরা নিয়ে তার তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করবো, এতে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায়। পরিস্থিতিটা হচ্ছে অনেকটা এই রকম। এখন তোমরা বললা স্যার তাহলে এটা আর গুণন করলে কি হয়? সহজ কথা আমরা তোমাদের বলেছিলাম, হয়তো মনে আছে, 4 সমান 4 ভাগ এল ওয়ান ডেল্টা থিটা। এখানে এল ওয়ান এবং ডেল্টা থিটা এক করে যদি হয়, তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে যায়, ঠিক আছে কিনা? খেয়াল করো, আমরা এখন যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এল ওয়ান এটা যদি এক হয়, আমরা দেখতে পাচ্ছি বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষে 4 আসে, তার মানে এই বাম পক্ষ ডান পক্ষ সমান হওয়ার জন্য
তোমাকে অবশ্যই এই নিচের যে দুটি অংশ আছে এই দুটো অংশকে আমাদের 1 বানাতে হবে। এটাকে যদি আমরা 1 মিটার আর এটাকে যদি 1 কেলভিন ধরি, তাহলে 1-এর সাথে 1 গুণ করলে হয় 1, 4 দিয়ে 1কে ভাগ করলে 4 হয়, বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে যায়। ঠিক আছে কিনা? এখন প্রশ্ন হচ্ছে তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি? তাহলে আমরা বলবো 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে। কথা পরিষ্কার কিনা? আচ্ছা, তা দেখো, তাহলে পরিস্থিতি আমরা এই সম্পর্কে ধারণা নিয়েছি। V2 সমান L2 কিউব হয়, এটা আমরা বুঝতে পেরেছি। আমরা পরের পেজে চলে যাচ্ছি। একটু খেয়াল করবা, প্রথমত আমাদের সিস্টেমটা কি ছিল? একটা বস্তু, এটা ঘন আকৃতির বস্তু ছিল, তোমাদের মনে আছে নিশ্চয়। এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আমরা সমান ধরে নিচ্ছি, যদিও আমাদের চিত্র হয়তো শতভাগ হচ্ছে না, কিন্তু আমরা মনে করে নিলাম যে এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, যাকে আমরা ধরেছি L1 L1 L1, দৈর্ঘ্য L1, প্রস্থ L1, উচ্চতাও L1। কেমন? এখন আমরা এটাকে তাপ দিয়েছি, যখন মনে করো তাপমাত্রা ছিল θ1, মনে করলাম এটা 20 ডিগ্রি সেলসিয়াস। এতে বস্তুটার আয়তন একটা নির্দিষ্ট পরিমাণে ছিল। আমরা যখন এর তাপমাত্রাটাকে θ2 করেছি, মনে করো 80 ডিগ্রি সেলসিয়াস, এখন এর আয়তনটা একটু বেড়ে গিয়েছে। তাপে বস্তু প্রসারিত হয়, অর্থাৎ এর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, প্রস্থও বৃদ্ধি পায়, উচ্চতাও বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে যে এর দৈর্ঘ্য যেহেতু বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এমনকি উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে, কাজে আমরা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর যে পরিস্থিতিটা পাচ্ছি সেটা একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের নতুন দৈর্ঘ্য, যেহেতু একটু বৃদ্ধি পেয়েছে, আমরা একটু বৃদ্ধি ভাবে অঙ্কন করতেছি। এখন দেখো, এই বস্তুটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সম্পর্কে আমরা অবগত। এখন এই অবস্থানটা নতুন, বস্তুটা আয়তন বৃদ্ধি পেয়ে একটা নতুন আকৃতি ধারণ করেছে। এখন তার দৈর্ঘ্য কতটুকু হয়েছে, এই নতুন দৈর্ঘ্যটাকে আমরা যেটা দিয়ে প্রকাশ করতে চাচ্ছি সেটা হচ্ছে L2, প্রস্থ L2, আর যে উচ্চতা সেটাও L2, দৈর্ঘ্য L2, প্রস্থ যেটা সেটাও L2, এবং উচ্চতা সেটাও L2। তার মানে আমরা দেখতে পাচ্ছি আগে আয়তন ছিল V1, যেটাকে আমরা L1 কিউব বলে আখ্যায়িত করেছি। এখন আয়তন পেয়েছি V2, যাকে আমরা L2 কিউব দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই? যদি না বুঝে থাকো আমাকে একটু জানাও। এখন V1 এবং V2 এই দুটো সম্পর্কে তোমরা কি স্পষ্ট ধারণা হয়েছে কিনা? আচ্ছা, খেয়াল করো। এখন দেখো, তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছিলাম আলফা দৈর্ঘ্য প্রসারণ সহগের ক্ষেত্রে গত ক্লাসে আলোচনা হয়েছে, ডেল্টা এল ভাগ L1 ডেল্টা থিটা। এখান থেকে ডেল্টা এল সমান আমরা কি পেয়েছিলাম? ডেল্টা এল সমান পেয়েছিলাম আলফা L1 ডেল্টা থিটা। ঠিক আছে, এই ডেল্টা এল মানে আমরা লিখতে পারি L2 মাইনাস L1। সেই L1টাকে যদি মাইনাস L1টাকে ডান পাশে নিয়ে যায়,
তাহলে L1 প্লাস আলফা L1 ডেল্টা থিটা, এটা আমাদের একটা সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে L2 আমরা পেয়ে গিয়েছি। L2টা সমীকরণটা আমরা এখানে বসাতে চাই। তাহলে আমরা কি করতে চাই, এই L2র মানটা এখানে বসিয়ে আমরা একটা সমীকরণ তৈরি করতে চাই। দেখি পরিস্থিতিটা কি দাঁড়ায়। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, V2 সমান L2র মানটা আমরা বসিয়ে দিচ্ছি। L2র মানটা ছিল কত, L1 প্লাস আলফা L1 ডেল্টা থিটা, এটাকে আমরা কিউব করে দিব, কারণ L2র কিউব ছিল, আমরা জাস্ট L2র জায়গায় পুরো মানটা বসিয়ে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এটা a প্লাস বি, এটুকরে যদি আমরা a ধরি আর বাদ বাকি টুকরে যদি b ধরি, তাহলে a প্লাস বি হোল কিউবের সূত্র এখানে পড়ে যায়। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, বি মানে হচ্ছে আলফা L1 ডেল্টা থিটা, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, এ মানে হচ্ছে L1 আর বি মানে হচ্ছে আলফা L1 ডেল্টা থিটা হোল স্কোয়ার। কেমন, 3ab স্কোয়ার প্লাস বি কিউব, বি মানে হচ্ছে তোমার আলফা L1 ডেল্টা থিটা, এটার কিউব করতে হবে। এই হচ্ছে আমাদের মূলত সূত্র। এখন প্রশ্ন হচ্ছে যে এটাকে যদি একটু আমরা ক্যালকুলেশন করার চেষ্টা করি, L1 হোল কিউব প্লাস 3 L1 স্কোয়ার আর এখানে আছে L1, এই দুটা মিলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে L1 স্কোয়ার, L1 কিউব স্কোয়ার নয়, L1 কিউব পেয়ে যাচ্ছি। এর সাথে থাকছে আলফা আর ডেল্টা থিটা। ডেল্টা থিটা মানে কি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এটা হচ্ছে θ2 মাইনাস θ1 প্লাস এখানে যা আছে তা আমরা লিখে দিচ্ছি 3L1 আর এই L1 এর স্কোয়ার আছে, কাজে L1 কিউব, আচ্ছা, আর এখানে আছে আলফা স্কোয়ার আর ডেল্টা থিটা স্কোয়ার। এরকম একটা পরিস্থিতি আমাদের এখানে সৃষ্টি হয়েছে। কেমন, আচ্ছা, প্লাস এখানে কি থাকছে, সবগুলোর কিউব, আলফা কিউব L1 কিউব ডেল্টা থিটা কিউব। এই হচ্ছে আমাদের চূড়ান্ত সমীকরণটা আমরা পেয়েছি। কিন্তু আমরা তোমাদের গতদিন যে আলোচনাটা করেছিলাম, তোমাদের হয়তো অনেকেরই মনে আছে যে আমরা যদি কি করতে পারি, এই স্কোয়ার যেগুলো আছে, আলফার মানটা এমনিতে ছোট, আবার তার স্কোয়ার বা কিউব যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু এত ছোট, কেমন ছোট সেটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। এটা এত ছোট যে এটাকে আমরা এই মানটুকুকে আমরা উপেক্ষা করতে বুঝতে পারিনি, বুঝি, আচ্ছা বুঝতে পেরেছো। আগের দিন যেহেতু আমরা এই আলোচনাটা করেছি একবার, যে আলফা স্কোয়ারটা, আলফার মানটা এত ক্ষুদ্র যে আমরা যদি বলি 2.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন। কেমন, এই যে -6, এটা ভাগ অবস্থায় যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি 2.6 ভাগ 10⁻6, মানে একের পরে 10টা শূন্য, এই 6টা শূন্য, 10টা না, একের পরে 6টা শূন্য। তাকে যদি আবার স্কোয়ার করি, তাহলে 12টা শূন্য, একের পরে 12টা শূন্য যত হয় তত ভাগের 2.6 ভাগ হয়। তার সাথে অন্যান্য অংশগুলো গুণ করলে মানটা আসলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়, যা আসলে উপেক্ষণীয়, বা এটা হিসাবের ভিতরে যদি আমরা অন্তর্ভুক্ত নাও করি, এতে খুব বেশি সমস্যার সৃষ্টি হয় না। তাহলে আমরা এই আলফা স্কোয়ার এবং আলফা কিউব, অর্থাৎ আলফা এর যে উচ্চতর ঘাত, এই ঘাতগুলোকে যদি উপেক্ষা করি, তাহলে আমরা কি পাই, তাহলে আলফা এর উচ্চতর ঘাত সমূহ সম্বলিত যে রাশিটুকু আছে সেটুকু যদি আমরা, অংশটুকু যেটুকু আছে সেটা যদি আমরা
উপেক্ষা করি, উপেক্ষা করলে আমরা অবশেষে যেটা পাই সেটা হচ্ছে অনেকটা এরকম, V2 সমান L1 কিউব প্লাস 3 আলফা L1, আমাদের একটু ভুল হয়েছে, এখানে L1 হবে, L1 স্কয়ার আর L1 মিলে L1 কিউব হবে। L1 দিতে মনে ছিল না, আমরা এখন দিয়ে দিয়েছি কিউব ইন্টু ডেল্টা থিটা, আর ডান পাশের অংশটুকু আমরা উপেক্ষা করেছি। ক্লিয়ার কিনা? এখন দেখো, আমরা একটা সমীকরণ জানি, সমীকরণটা আসলে কি? আমরা সমীকরণটা একটু যদি ডান দিকে তৈরি করে ফেলি, ডেল্টা ভি সমান, আচ্ছা আমরা গামা সমান কি জানি? গামা সমান জানি ডেল্টা ভি ভাগ ভি অন ডেল্টা থিটা। এখানে গামাটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগটা আসলে কি? 1 মিটার কিউব আয়তনের বা একক আয়তনের কোনো বস্তুর তাপমাত্রা একক বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ সহগ বলে। ক্লিয়ার কিনা? একক আয়তনের আমরা যদি একটা মান দিয়ে দিই তখন কিন্তু হিসাবটা, সংজ্ঞাটা একরকম, মান দিলে হিসাবটা আর একরকম। যেমন যদি বলে আয়তন প্রসারণ সহগ কাকে বলে, তাহলে আমরা বলবো একক আয়তনের কোনো কঠিন বস্তুর তাপমাত্রা 1 একক বৃদ্ধি করলে এর আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই পদার্থের আয়তন প্রসারণ সহগ বলে। আর যদি মান দিয়ে দেয়, যেমন মনে করো কোনো পদার্থের আয়তন প্রসারণ সহগ 2.6 ইন্টু 10⁻⁻6 পার কেলভিন বলতে কি বুঝো? তাহলে আমরা এর উত্তরটা কি দিব? আমরা উপরে লিখব 2.6 ইন্টু 10⁻⁻6, এটা লিখবো মিটার কিউব, যেহেতু উপরে আয়তন আছে। আর ভিয়নটাকে লিখবো 1 মিটার কিউব, আর ডেল্টা থিটাকে লিখবো 1 কেলভিন। তাহলে আমরা লিখতে পারি 1 আর 1 গুণ করলে আমরা দেখতে পাচ্ছি, দেখো 1 আর 1 গুণ করলে হয় 1, 2.6 ইন্টু 10⁻⁻6 কে 1 দিয়ে ভাগ করলে 2.6 ইন্টু 10⁻⁻6ই হয়। তার মানে আমরা আয়তন প্রসারণ সহগ কাকে বলবো? আমরা বলবো 1 মিটার কিউব আয়তনের কোনো কঠিন পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে এর আয়তন 2.6 ইন্টু 10⁻⁻6 মিটার কিউব বৃদ্ধি পায়। কথা পরিষ্কার? এখন আমরা বাম পক্ষ আর ডান পক্ষ তো আমাদের সমান করতে হবে, এই ক্ষেত্রে কিন্তু 1 মিটার আর 1 কেলভিন বলবো। এখন আমরা যেটা বলতে পারি, এই সমীকরণ থেকে কি লিখতে পারি? এই সমীকরণ থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে, যদি আমরা আর গুণন করি তাহলে ডেল্টা ভি সমান গামা ভি1 ডেল্টা থিটা, এটা আমরা লিখতে পারি। ডেল্টা ভির জায়গায় কি লিখতে পারি? ভি2 মাইনাস ভি1 সমান গামা ভি1 ডেল্টা থিটা। ভি1টাকে যদি ওই পাশে নিয়ে যাই তো আমরা পাই ভি2 সমান ভি1 প্লাস গামা ভি1 ডেল্টা থিটা। এই সমীকরণটাকে আমরা এর নিচে লিখতে চাচ্ছি, লিখে দিলাম ভি2 সমান ভি1 প্লাস গামা ভি1 ডেল্টা থিটা। ঠিক আছে কিনা? এখন আমরা যদি বলি এই ভি1 যেটা আছে না, এই ভি1টা আমরা সরাই দিতে চাচ্ছি। ভি1 এর পরিবর্তে আমি যদি লিখি এল কিউব, দেখো এই যে ভি1 এর পরিবর্তে এল কিউব লিখতে চাই, এতে তো কোনো আপত্তি নাই, না আছে? তো আমরা ভি1 এর পরিবর্তে পরবর্তী লাইনে কি করব? এল কিউব লিখে দিব। তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াবে কেমন সেটা একটু দেখো। ভি2 সমান ভি1 প্লাস গামা, আর ভি1 এর পরিবর্তে লিখতেছি এল1 কিউব ইন্টু ডেল্টা থিটা। এখন আমরা এই বক্স করা যে দুটো সমীকরণ, এই দুটো একটু যদি তুলনা করি, এটাকে যদি 1 নম্বর সমীকরণ দেই আর এটাকে যদি 2 নম্বর সমীকরণ দেই, 1 এবং 2 তুলনা করে পাই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, তোমরা লিখে নিবা। আমরা একটু তোমাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। ভি2 সমান, এখানে তো সমান চিহ্ন আছে, এরপর এই ভি1
V1 এর পরিবর্তে L1 কিউব লিখেছিলাম, তো এখানেও সেটা আমি লিখে দিতে চাচ্ছি। L1 কিউব মিলে গেল। এরপর L1 কিউব ডেল্টা থিটা, তাহলে এখানে সম্পর্ক যুক্ত হচ্ছে কে। আমরা দেখতে পাচ্ছি এখানে থাকছে গামা, আর তার এগেনস্টে এখানে থাকছে কি 3 আলফা। তার মানে এই দুটো সম্পর্ক সমীকরণ যদি আমরা তুলনা করি, তাহলে আমরা লিখতে পারি গামা সমান 3 আলফা। এই হচ্ছে আমাদের 3 আলফা হলো, তার বিশ্লেষণটা হচ্ছে অনেকটা এইরকম। আচ্ছা, আমরা এখানে বেসিক আলোচনা করছি। কোনো বস্তু তাপমাত্রা যখন বলা হয়, আমাদের একটা প্রশ্ন আসে সৌরভ আচার্যর কাছ থেকে, কোনো বস্তুর তাপমাত্রা যখন বলা হয় 10 ডিগ্রি সেলসিয়াস, তখন তার সাথে তখন তার মধ্যে অণুগুলো কিরূপ অবস্থায় থাকে। আসলে তাপমাত্রা, একটা নির্দিষ্ট তাপমাত্রার পদার্থের ভিতরে থাকা অণুগুলো সবসময় কাঁপে। তাপমাত্রা বৃদ্ধি করলে তো আরো বেশি কম্পিত হয়। এখন 10 ডিগ্রি সেলসিয়াসে অণুগুলো তো আসলে আমরা দেখতে পারি না। এর কম্পন আমাদের দেখতে যদি পেতাম বাইরে থেকে, আমাদের তো আর চোখ গরিব, তোমরা হয়তো জানো। এই চোখ দিয়ে তো আমরা পদার্থের অণুগুলোর কম্পন তো আর দেখতে পারবো না। না পারবো? আচ্ছা, -10 বলেছ, -10 ডিগ্রি সেলসিয়াস। আমরা এখন নিম্ন তাপমাত্রা নিয়ে একটু আলোচনা করব। নিম্ন তাপমাত্রা নিয়ে আলোচনা করে পরম শূন্য তাপমাত্রায় যাওয়ার চেষ্টা করব। কেমন? তো যাও, আমরা এইখানে যেহেতু কারো কোনো প্রশ্ন নাই, আমরা পরের অংশে চলে যাচ্ছি। সেখানে পরম শূন্য তাপমাত্রাটা কি এবং কোত্থেকে আসে, তার বিশ্লেষণমূলক আলোচনায় যাব ইনশাআল্লাহ। নিম্ন তাপমাত্রা কি? নিম্ন তাপমাত্রা হচ্ছে যে অনেক শীত লাগবে এরকম একটা পরিস্থিতি, নাকি? আসলে কতটুকু নিম্ন তাপমাত্রা আছে, আমরা যদি ইচ্ছা করি 100 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস, এরকম আমরা তাপমাত্রা অনেক বেশি কল্পনা করতে পারি। 3000 ডিগ্রি সেলসিয়াস, 4000 ডিগ্রি সেলসিয়াস, এভাবে আমরা তাপমাত্রা, অনেক উচ্চ তাপমাত্রা ধরতে পারি, বিবেচনা করতে পারি। এটা শেষ সীমা কোথায়, এটা আমাদের জানা নাই। তবে নিম্ন তাপমাত্রার শেষ সীমা কোথায়, এটা আমরা জানি। কিভাবে জানলাম সেটা আমরা একটু আলোচনা করি। নিম্ন তাপমাত্রা কি? তাপমাত্রা কমছে, মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস, বরফ, পানি বরফ হয়ে যাচ্ছে। আরো নিম্ন তাপমাত্রা -5 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের বাসায় যাদের ফ্রিজ আছে, এটা তাপমাত্রা কন্ট্রোল করা হয় সাধারণত 20 ডিগ্রি সেলসিয়াস থেকে, যেটা ডিপ ফ্রিজ -20 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়, বা -10 বা 15 ডিগ্রি সেলসিয়াস, এটা কম বেশি করা যায় আর কি। তবে জিরোর নিচে অবশ্যই থাকবে। আর এই তাপমাত্রা নর্মাল যেটা, সেটা সাধারণত 4 ডিগ্রি সেলসিয়াস বা 3 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি রাখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই -20 ডিগ্রি সেলসিয়াস মানে বোঝো তো? এই -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি আমরা একটা কি করি, টমেটো চেনো? এই টমেটোকে যদি রাখি, এটা তো আমরা চাপ দিলে জানি যে এটা বসে যায়। আমরা যদি একটা টমেটোকে কি করি, মাটিতে জোরে আঘাত করি, তাহলে দেখা যায় যে এটা ফেটে চারিদিকে ছড়িয়ে যায়। বা কারো কোনো মানুষের মাথায় যদি এটা আঘাত করি, তো মানুষের মাথায় কিচ্ছু হয় না, কিন্তু উপরন্তু এটা ফেটে যায়। এখন যদি আমরা এটা এই -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি এবং কোনো মানুষের মাথায় জোরে আঘাত করি, তাহলে দেখা যাচ্ছে যে এই টমেটো, এটা কোনো কিছু হয়নি, মানুষের মাথা ফেটে গিয়েছে। এটা আহ, কেন ঘটেছে? কারণ এটা এত বেশি শক্ত হয়ে গিয়েছে যে এটা মানুষের মাথাকে ফাটানোর জন্য যথেষ্ট। তাহলে পরিস্থিতি দাঁড়াচ্ছে কি, নিম্ন তাপমাত্রার কারণে এমনটি হয়েছে। আরো নিম্ন তাপমাত্রা যেতে চাই, -40 ডিগ্রি সেলসিয়াস। তুমি বললে না স্যার আরো যাব, তো যাও, -100 ডিগ্রি সেলসিয়াস, -200 ডিগ্রি সেলসিয়াস, -400 ডিগ্রি সেলসিয়াস। সম্ভব?
আরো নিম্ন তাপমাত্রা যাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। এই তাপমাত্রায় পৃথিবীর কেউ পৌঁছাতে পারবে না। কেন পারবে না? কারণ আমরা তাপমাত্রার যে স্কেল তৈরি করেছিলাম, সেই স্কেল তৈরি করার সময় আমরা তোমাদেরকে বলেছিলাম যে সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 0°C, আর কেলভিন স্কেলে আমরা জানি নিম্ন স্থিরাঙ্ক, সেলসিয়াস স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? 0°C। আর কেলভিন স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 273.15 কেলভিন। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে সেলসিয়াস স্কেলে 100°C এবং কেলভিন স্কেলে এটি 373.15 কেলভিন। ফারেনহাইট স্কেল যদি আমি একটু চিন্তা করি, তার তাপমাত্রা ছিল নিম্ন স্থিরাঙ্ক কত? ফারেনহাইট স্কেল তার নিম্ন স্থিরাঙ্ক ছিল 32°F, আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক ছিল 212°F। তাহলে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক প্রায় সমান, মানে কাছাকাছি 0.32। কিন্তু কেলভিন স্কেলে এই তোমার 0°C আমরা বলতে চাচ্ছি 273.15 কেলভিন। আচ্ছা, ডিপ ফ্রিজে মুরগি দিয়ে মাথা ফাটানো যায়, এটা বলছে সৌরভ আচার্য। হ্যাঁ, ডিপ ফ্রিজে যদি আমরা মুরগি রাখি এবং সেই মুরগি বের করে যদি কোনো মানুষের মাথায় বাড়ি মারা হয়, তাহলে কিন্তু তার মাথা ফেটে যেতে পারে। ঘটনা সত্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই 0°C অর্থ হচ্ছে 32°F, 273.15 কেলভিন আর 0°C, এটার পার্থক্যটা যেন অনেক বেশি বেশি মনে হচ্ছে। আর এই ক্ষেত্রে পার্থক্যটা খুব বেশি বেশি মনে হচ্ছে না। কারণ কি? এই কারণটা হচ্ছে অনেকটা এরকম যে এই স্কেল দুটোতে নিম্ন তাপমাত্রায় যাওয়া সম্ভব। যেমন বললাম -20°C, বা এটার ক্ষেত্রে আমরা নিম্ন তাপমাত্রা পেতে পারি -40°C। ক্ষেত্রে আমরা এখানে কি লিখতে পারি? -40°F। মনে আছে কিনা? আরো নিম্ন তাপমাত্রা যাওয়া সম্ভব। কিন্তু কেলভিন স্কেলে আমরা এমন একটা তাপমাত্রা পাচ্ছি যেটাকে বলছি যে -273.15। এর আগের যে তাপমাত্রাটা হবে সেটা কত হবে? 272.15 কেলভিন। তার আগেরটা কত হবে? 271.15। এইভাবে কমতে 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 এক সময় এটা 0 কেলভিনে রূপান্তরিত হবে। ওই তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে হবে কত আর ফারেনহাইট স্কেলে হবে কত, সেটা আমরা নিশ্চয়ই বের করতে পারি। তোমরা কি একটু বের করে আমার জানাতে পারবা যে এটা সেলসিয়াস স্কেলে এবং ফারেনহাইট স্কেলে কত হয়? আমরা কি জানি? T/C/5 সমান T/K -273.15 ভাগ 5। এখান থেকে T/K এর মান কত হয় একজন জানাও আমাকে। আর আরেকটা জানি T/F, ফারেনহাইট স্কেলে তাপমাত্রা কেমন? তাহলে T/F -32/9 সমান, আমরা কি করতে চাই? এই T/K এর মানটা কত বসাতে চাই? এখানে আমরা লিখে দিচ্ছি T/K সমান 0 কেলভিন এর মাধ্যমে T/C বের করতে চাই। T/C। আচ্ছা, আমরা প্রয়োজনে আর এক দফা লিখে দিচ্ছি। T/C কত হবে তোমরা আমাকে একটু জানাবো। T/K হচ্ছে 0 কেলভিন, আর এখানে T/K -273.15 ভাগ 5। এটা যেহেতু শূন্য বসিয়ে দিয়েছি, শূন্য থেকে এটা বিয়োগ করলে এটাই হয়, আর এই 5 5 উভয় পক্ষ থেকে বাতিল হয়ে যায়। আচ্ছা, এটা কত থাকে? সুন্দর বলেছো মেহেদি নাহিদ, সে বলছে -273.15। তার মানে 0 কেলভিন যা 0 কেলভিন, অনেকে মনে করতে পারে ওকে, আসলে ওকে না, এটা 0 কেলভিন। এই তাপমাত্রায় সেলসিয়াস স্কেলে দাঁড়াচ্ছে হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস।
আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রাটা কত দাঁড়াচ্ছে আমাকে একটু জানাতে পারবা কিনা? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি সৌরভ আচার্য কিন্তু উত্তর দিয়েছে -459.65 ডিগ্রি ফারেনহাইট। মাইনাস 459.67 ডিগ্রি ফারেনহাইট। এখন এই যে তাপমাত্রাটা আমরা পেলাম 0 কেলভিন একটা তাপমাত্রা, এই তাপমাত্রা অনুসারে সেলসিয়াস স্কেলে তাপমাত্রাটা হয় -273.15 ডিগ্রি সেলসিয়াস, আর ফারেনহাইট স্কেলের জন্য হয় -459.67 ডিগ্রি ফারেনহাইট। এই যে তাপমাত্রাটা আমরা পেলাম, এই তাপমাত্রাটা হচ্ছে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা, যে তাপমাত্রা পৌঁছানো পৃথিবীর কোনো ব্যক্তির পক্ষে এখনো পর্যন্ত সম্ভব হয়নি। এবং এই তাপমাত্রাটা হচ্ছে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা, এর নিচে আর তাপমাত্রা কল্পনাও করা যায় না। তুমি যদি প্রশ্ন করো স্যার কেন করা যায় না, তার ব্যাখ্যা আজকে তো আর দেওয়া সম্ভব না, আমরা আগামী ক্লাসে তার ব্যাখ্যাটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। এখন দেখো, এই তাপমাত্রা হচ্ছে কল্পনাযোগ্য সর্বনিম্ন তাপমাত্রা, এটাকে আমরা বলি পরম শূন্য তাপমাত্রা। এই তাপমাত্রা স্কেলটা আবিষ্কার করেছে বিজ্ঞানী লর্ড কেলভিন। তার নাম অনুসারে এটাকে কেলভিন স্কেল বলে। তিনি চিন্তা করেছেন সেলসিয়াস স্কেলে -20 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি সেলসিয়াস সম্ভব, কিন্তু তিনি যে স্কেলটা আবিষ্কার করবেন তার নিচে যাওয়া আর কোনো ক্রমেই সম্ভব না। অর্থাৎ -1 কেলভিন, -2 কেলভিন এগুলো অসম্ভব, এগুলো বাদ। তাহলে আমরা মোটামুটি ভাবে এখান থেকে ধারণা নিতে পারছি যে এর থেকে আর নিম্ন তাপমাত্রা আসলে সম্ভব না। তাহলে -273.15 ডিগ্রি সেলসিয়াস এর নিচেও কিন্তু আর সম্ভব না। আবার -459.67 ডিগ্রি ফারেনহাইট এর নিচের তাপমাত্রাও আর সম্ভব নয়। যদি তোমাদের নৈবেদ্যিকে আসে নিচের কোন তাপমাত্রার নিচে আর যাওয়া সম্ভব না, এখন তোমারে বললো 0 কেলভিন, এবার আরেকটা অপশনে দিল হচ্ছে 273.15 ডিগ্রি সেলসিয়াস -459.67 ডিগ্রি ফারেনহাইট। তাহলে তিনটাই সঠিক উত্তর হবে। কথা পরিষ্কার কিনা? আচ্ছা, তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন, এর নিচে আর যাওয়া সম্ভব না। এই তাপমাত্রার এই রকম স্কেলটা হচ্ছে আদর্শ স্কেল হিসাবে বিবেচনা করা হয়েছে। এই জন্য নতুন যে স্কেলটা তৈরি করা হয়েছে তার সাথে অন্য স্কেলের গুলোর মধ্যে একটা ব্যাপক পার্থক্য আমরা এখানে দেখতে পাচ্ছি। আর আমরা একটু পরে একটু জুমে ঢুকবো, যারা ছেলেরা আছো তারা একটু জুমে ঢুকবা। যেমন আমি